আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন আক্তার। প্রথমে যাচ্ছি সংবাদ শিরোনামে। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলবে সরকার। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিয়োগ দেওয়া হবে 1,00,000 স্বাস্থ্যকর্মী, যার 80% হবে নারী, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ যাত্রীদের টিকিটের দাম 12,000 টাকা কমানো হয়েছে। চেষ্টা থাকবে আগামী বছর আরও কমানোর। দেশ ও জনগণের জন্য দোয়া করতে হজ যাত্রীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালু এবং সাংবাদিকদের সুরক্ষার নীতিমালার তৈরির কাজ করছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। নাবিকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বিশ্বজুড়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধির আহ্বান নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের। হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের। সোমবার ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চিকিৎসকরা মানুষের বিপদের পরম বন্ধু। তাই চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠা অত্যন্ত জরুরি। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশে প্রথমবারের মতো আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, চিকিৎসা ব্যবস্থা বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সুস্বাস্থ্যের বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 80% হবে নারী। তিনি বলেন, বর্তমান সরকার শিগগিরই সমন্বিত ই-হেলথ কার্ড চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। পাশাপাশি ধাপে ধাপে একটি জাতীয় স্বাস্থ্য বীমা ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে সরকারের। চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশ আমাদের সবার, তাই আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে পরিবর্তন অবশ্যই আসবে। চিকিৎসকদের নিরাপত্তার সমস্যাটি দ্রুতই সমাধানের ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অন্যান্য সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা হবে। আপনারা চিকিৎসকগণ রোগে শোকে কাতর মানুষটির কিন্তু পরম বন্ধু হয়ে ওঠেন যখন কোনো একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে সিরিয়াসলি। চিকিৎসকগণই কিন্তু সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। একজন চিকিৎসকের উপদেশ, আন্তরিক ব্যবহার একজন রোগীর কাছে অনেক সময়, অধিকাংশ সময় বলা যায় প্রায় সব সময় কিন্তু ঔষধের মতন কাজ করে। ফলে একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষতার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসাবেও গড়ে ওঠাটা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। যে কোনো শ্রেণী পেশার মানুষের চেয়ে চিকিৎসা পেশার ভূমিকা সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে স্বাস্থ্যনীতির রূপরেখা তুলে ধরেছিলাম। চিকিৎসা ব্যবস্থায় বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতার আলোকেও এ কথাটি আপনারা বলবেন। আমরা যদি রোগের শুরুতেই রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে পারি, তাহলে রোগের বিস্তার মোকাবেলা অনেক বেটারভাবে সম্ভব। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সব কিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। এরকম বাস্তবতা থেকে বেরিয়ে এসে যদি আমরা জেলা উপজেলা ভিত্তিক হাসপাতাল কিংবা ক্লিনিকগুলোর মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি বা চাই, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ যেন জেলা উপজেলায় চিকিৎসা সেবা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। অপরদিকে রোগীদেরকে শারীরিক এবং আর্থিকভাবে আরও কষ্ট করে ঢাকামুখী হতে হবে না। শহর এবং গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্য সেবার
বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস NHS এর জেনারেল প্র্যাকটিশিয়ান জিপির আদলে প্রতিটি উপজেলা এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপন করা যায় কিনা সেটি আমাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে। এই স্বাস্থ্যসেবা ইউনিটগুলোর দায়িত্ব পালনের জন্য বর্তমান সরকার ধারাবাহিকভাবে সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ারও একটি পরিকল্পনা বা সিদ্ধান্ত রয়েছে এবং এই হেলথ কেয়ারদের 80% হবেন নারী সদস্য। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমি যদি আমার পেশেন্টদেরকে শেখাই শুধু এই অসুখে এই ওষুধ খেতে হবে, এই কাজটি করো না তাহলে এই অসুখটি হবে না, এটা বলার পাশাপাশিও আমি যদি তাদেরকে হাইজিন সম্পর্কে একটি কথা বলি, আমি যদি তাদেরকে শিখাই ময়লাটি কম করো তাহলেই ময়লা কম হবে। নিশ্চয়ই আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আমি চানাচুর খেলাম, কলাটা খেলাম, এখানেই ফেলে দিলাম। এই অভ্যাসটিকে যদি কোনোভাবে আমরা পরিবর্তন করাতে পারি তাহলে ময়লাই তো কম হচ্ছে। এটি আপনার প্রতিষ্ঠান, ওখানে আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপনি যদি চান 100% সম্ভব না, বাট অনেক সমস্যার সমাধান করা কিন্তু সম্ভব। চেষ্টা করে দেখুন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা পারবেন। দেশটি আমাদের সবার, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি একটু একটু করে, আমি বলছি না যে আপনারা সবাই একজনই সব করে ফেলবেন, কিন্তু সবাই যদি একটু একটু করে আমরা করি, একটু তো পরিবর্তন নিশ্চয়ই হবে। কেন হবে না? অবশ্যই হতে হবে। অন্য দেশের মানুষ যদি পারে আমরাও পারবো। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডক্টর এম মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরেন 2 জন চিকিৎসক। চলতি বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করেন তিনি। বিমানে হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এবছর 12,000 টাকা টিকিটের দাম কমানো হয়েছে, চেষ্টা থাকবে আগামী বছর আরও কমানোর। তিনি দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করতে হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান। খোরশেদ আলমের রিপোর্ট। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হজ ফ্লাইটের কার্যক্রম। শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি BG3001 যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। পরে বিমানে হজ যাত্রীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। بحق لا إله إلا الله محمد رسول الله। প্রধানমন্ত্রী হজ যাত্রীদের উদ্দেশ্যে বলেন, এবছর 12,000 টাকা টিকিটের দাম কমানো হয়েছে, চেষ্টা থাকবে আগামী বছর আরও কমানোর। তিনি দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করতে হাজিদের প্রতি আহ্বান জানান। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে হজে যাচ্ছেন, দয়া করে দেশ এবং দেশের মানুষের জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করেন, যাতে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আমাদের সামনে যে সকল বিপদ আছে, আমরা দেশের সকল মানুষ একসাথে যাতে কাজ করে সেই বিপদ থেকে, সেই সমস্যা থেকে দেশকে বের করে আনতে পারি। দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য, দেশের মানুষের শিক্ষার জন্য, দেশের মানুষের স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থান সহ আরো যে কাজগুলো আমরা করতে চাইছি, সেই কাজগুলো যাতে আমরা সম্পন্ন করতে পারি, তার জন্য যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, তার সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন। আমরা চেষ্টা করছি 12,000 টাকা পর্যন্ত টিকিটের যে ভ্যালুটা আছে, 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের দেশ থেকে কেউ তো যাবেন, আরো অনেক হাজি যাবেন,
তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আশকোনার হজ ক্যাম্প পরিদর্শন করেন। তিনি ক্যাম্প ঘুরে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী হজ যাত্রীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। আগামীবার ইনশাল্লাহ যারা যাবে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ যাতে তাদের সমস্যা অনেক কম হয়। হবে না আমি বলতে পারছি না, ইনশাল্লাহ আমরা চেষ্টা আরো কিছু দোয়া করবেন, আমরা দোয়া করি আপনারা সুস্থভাবে ফিরে আসেন। পরে ক্যাম্পে অবস্থানরত হজ যাত্রীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। আল্লাহ খোঁজ খবর নিতে এসেছেন মাওলাই গরিব আল্লাহ এর পূর্বে আমরা আল্লাহ কোন প্রধানমন্ত্রীকে পাইনি প্রধানমন্ত্রী হায়াতে তৈবা দান করুন আল্লাহ সুশৃঙ্খল ভাবে আল্লাহ জনগণের চাহিদা অনুযায়ী দেশ পরিচালনা করার তৌফিক দান আমিন আলহামদুলিল্লাহ। এবছর বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন। বৃহৎ সংখ্যক এই হজ যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিমানবন্দরে আলাদা চেক ইন কাউন্টার, দ্রুত ইমিগ্রেশন সেবা ও বিশেষ সহায়তা ডেস্ক খোলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে আগামী ২১শে মে পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা করা হবে। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ৩০শে মে। খোরশেদ আলম, বিটিভি নিউজ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। এদিকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে শুরু হয়েছে এ বছরের হজ যাত্রা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি শেষে বিশেষ ব্যবস্থাপনায় হজ যাত্রীরা রওনা হচ্ছেন বিমানবন্দরের উদ্দেশ্যে। গোলাম মর্তুজার প্রতিবেদন। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে শুরু হয়েছে এবারের হজ যাত্রা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। হজ ক্যাম্প থেকেই বিশেষ পরিবহনে হজ যাত্রীরা যাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। ক্যাম্পের মূল ফটকে স্বজনদের ভিড়, কেউ বিদায় জানাতে, কেউ শেষবারের মতো দোয়া চাইতে। আবেগঘন এমন দৃশ্য যেন প্রতি বছরেরই চেনা চিত্র। এর আগে গতরাতে হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন এর অর্ধেক ফ্লাইট ইতোমধ্যেই নির্ধারিত সময় অনুযায়ী ছেড়েছে, বাকি ফ্লাইটগুলো সময় মতো ছেড়ে যাবে। প্রথমবারের মতো হজের আগেই কিছু সংখ্যক হজযাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে নুসুক কার্ড। কর্তৃপক্ষ বলছে ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত করা হবে। প্রত্যেক হজযাত্রীকে আমরা এই বিষয়ে অনুরোধ জানাতে চাই আপনাদের মাধ্যমে যেন তারা নুসুক কার্ড অত্যন্ত যত্নের সাথে সংরক্ষণ করেন এবং তারা সার্বক্ষণিকভাবে এটা সাথে রাখেন। এবছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে ৪,৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩,৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। মোট হজযাত্রীর প্রায় অর্ধেক বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স বাকি যাত্রী পরিবহন করবে। হজযাত্রার সার্বিক কার্যক্রম হজ ক্যাম্পেই সম্পন্ন হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। দীর্ঘ প্রতীক্ষার পর পবিত্র এই যাত্রায় অংশ নিতে পেরে আবেগাপ্লুত হজযাত্রীরা। সবারই একটাই প্রার্থনা যেন নিরাপদে সম্পন্ন হয় জীবনের এই গুরুত্বপূর্ণ ইবাদত। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর হজ শেষে ৩০ মে থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট, যা চলবে ১ জুলাই পর্যন্ত। পবিত্র হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পঞ্চম স্তম্ভ, যা সামর্থ্যবান মুসলিমদের জন্য একবার পালন করা ফরজ। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের সাথে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ এটি। ইতোমধ্যে বাংলাদেশ থেকে শুরু হয়েছে হজ যাত্রা। ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছে গিয়েছে হজের প্রথম ফ্লাইটটি। কর্তৃপক্ষ বলছে নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২১ মে পর্যন্ত চলবে হজ পূর্ব ফ্লাইট। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা। অবসর ভাতা চালুর বিষয়ে অনেকটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে মন্ত্রী একথা বলেন। বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইসমাইলের হাতে কল্যাণ ট্রাস্টের অনুদান হিসেবে ১ লাখ টাকার চেক তুলে দেন মন্ত্রী। এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামান ও ট্রাস্টি বোর্ডের সদস্য খন্দকার কাউসার হোসেন উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের তথ্যমন্ত্রী জানান, প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল। এই বাস্তবতায় সরকার তাদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে। সাংবাদিকদের সুরক্ষায় নীতিমালা করার কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি। আধুনিক সভ্যতাতে গণমাধ্যম হচ্ছে চতুর্থ স্তম্ভ একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, এবং সেই ক্ষেত্রে যদি আমরা হিসাব করি
নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ রাষ্ট্রের পক্ষ থেকে যেভাবে সুরক্ষা পায়, চতুর্থ স্তম্ভ হিসাবে গণমাধ্যম জগৎ কোনো প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে না থাকার কারণে রাষ্ট্রর পক্ষ থেকে সেখানে খুব একটা পৃষ্ঠপোষকতা থাকে না। এই পরিস্থিতিতেই তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নীতিমালা তৈরি করার জন্য কাজ করবে সরকার। ইতিমধ্যেই আমরা যারা সাংবাদিকতার মধ্যে যারা প্রবীণ সাংবাদিক তাদেরকে কী করে অবসর ভাতার আওতায় আনা যায় সে ব্যাপারে আমরা কাজে হাত দিয়েছি। ইতিমধ্যেই অনেকটা অগ্রগতি হয়েছে, আশা করি একটা সন্তোষজনক পর্যায়ে যেতে পারবো। দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। পেট্রোল পাম্পগুলোতে অকটেন ও ডিজেলের সরবরাহ অনেকটা স্বাভাবিক রয়েছে, তবে জ্বালানি তেল নিতে পাম্পগুলোর সামনে গাড়ি ও মোটর বাইকগুলোর লাইন রয়েছে। জ্বালানি তেলের সরবরাহ অনেকটাই স্বাভাবিক রয়েছে জানিয়ে পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা বলছেন, গ্রাহকদের অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার যতটুকু তেল দিচ্ছে, আমরা পেট্রোল পাম্প মালিক সমিতি, পেট্রোল পাম্পের সকল কর্মকর্তা কর্মচারীরা চেষ্টা করে যাচ্ছি জনগণকে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য। আমাদের সাধ্যমতো সরকার যতটুকু দিচ্ছে তার মধ্যে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। জনগণ আসলে আতঙ্কিত হয়ে প্যানিকড হয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে উত্তেজিত হয়ে অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়ে যাচ্ছে। তবে আমরা বাংলাদেশের সমস্ত পেট্রোল পাম্প মালিক সমিতি এবং কর্মচারীবৃন্দ চেষ্টা করে যাচ্ছে পরিস্থিতি ধৈর্য ধরে সুশৃঙ্খলভাবে সামাল দেওয়ার জন্য। এখন যেহেতু চাহিদাটা বেশি, সেই বর্ধিত চাহিদার তেলটা এখনও পুরোপুরি পাচ্ছি না। আমরা বর্ধিত তেল পেলে জনগণ আরেকটু তেল পাবে। আপনারা অযথা আতঙ্কিত হবেন না। আমাদের সরকার চেষ্টা করে যাচ্ছে আপনাদেরকে নিরবিচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ করার জন্য। এটা আমাদের বাংলাদেশের একা সমস্যা না, এটা বৈশ্বিক সমস্যা। আশা করতেছি আগামী 4-5 দিনের ভিতরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, আপনারা পর্যাপ্ত তেল পাবেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বিশ্বজুড়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে নাবিকদের প্রতি আহ্বান জানিয়েছে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে 28তম ব্যাচের রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, দেশে মেরিটাইম সেক্টরের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান রয়েছে। আইমন ইমার প্রতিবেদন। বন্দরনগরী চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে সম্পন্ন হল 28তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। মার্চ পাস্ট আর সুশৃঙ্খল কুচকাওয়াজের মধ্য দিয়ে কর্মজীবনে পা রাখলেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের 28তম ব্যাচের 200 জন প্রশিক্ষণার্থী। আজ সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এই পাসিং আউট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এই সময় তিনি অভিবাদন গ্রহণ করেন এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি উল্লেখ করেন, 1992 সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে এই প্রতিষ্ঠানের আধুনিকায়নে ভিত্তি স্থাপিত হয়েছিল, যার ফলে আজ বাংলাদেশের নাবিকরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পেয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। প্রশিক্ষণার্থীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বিশ্বজুড়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করার আহ্বান জানান তিনি। আপনারা বহির্বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। আজকে যারা এই যে ডেটিস্ট, তারা কিন্তু বহির্বিশ্বেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, প্রতিষ্ঠিত করবেন। যে সমস্ত বন্দরে নোঙ্গর করবেন, সেখানে আপনি বাংলাদেশী হিসাবে কিন্তু রাষ্ট্রের জনগণের যে সক্ষমতা, আমাদের যে স্মার্টনেস, সেটাকে কিন্তু আপনারা প্রতিষ্ঠিত করবেন। সো আপনারা কিন্তু আমাদের সম্পদ, আপনারা জাতির সম্পদ। এভাবে আপনারা নিজেকে বিল্ড আপ করবেন। বর্তমানে বাংলাদেশে মেরিটাইম খাতের উন্নয়নে বর্তমান সরকারের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, এশিয়ায় অন্যতম সেরা সিমুলেটর এই ইনস্টিটিউটে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণের গুণগত মান বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শ্রেষ্ঠ অলরাউন্ড রেটিং হিসেবে রাব্বি ইসলাম কাননকে গোল্ড মেডেল এবং প্যারেড কমান্ডার রহমতুল্লাহকে সিলভার মেডেল প্রদান করা হয়। 7 মাসের একটা লং প্রসেস ছিল, দীর্ঘ পরিশ্রম, ডিসিপ্লিন লাইফ।
আর পরিবারের জন্য হাহাকার প্রতিদিনের কঠিন এক অনুভূতি ছিল আর কি। ওভারঅল আমরা খুব আজকে নিজেকে খুব ধন্য ফিল করছি, খুব গৌরবময় একটা ফিল হচ্ছে যে আমরা সুস্থ সুন্দরভাবে শেষ করতে পেরেছি। এই সেক্টরে যারা আসবে তারা আসলে লং একটা গোল নিয়ে আসতে হবে, আর এখানে তীক্ষ্ণ একটা ব্রেন নিয়ে আসতে হবে, মানে আবার মেন্টালিটি এমনটা সেটেল হতে হবে যে প্রতিকূল পরিবেশে কিভাবে সার্ভাইভ করা যাবে। একটা কথা আছে, মর্নিং শুজ দ্য ডে। যেহেতু এখানের আজকের আয়োজনে বলছে ইনশাল্লাহ তাদের ফিউচার ইনশাল্লাহ খুব বেশি ভালো হবে, আমি খুব আশাবাদী। আই এম প্রাউড অফ মাই সন। বিদেশি জাহাজে এরা চাকরি করবে, আমাদের দেশের জন্য অনেক কিছু বয়ে আনতে পারবে, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের রেমিটেন্স, দেশের ভবিষ্যৎ সব কিছু বিলিয়ে দিয়ে ছেলেকে শিপে চাকরির জন্য দিয়েছি। ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান, সচিব জাকারিয়া এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দক্ষ মানব সম্পদ তৈরির এই ধারা অব্যাহত থাকলে জাতীয় অর্থনীতিতে মেরিটাইম খাত আরও বড় অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। আইমুন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় ক্ষুব্ধ তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরান এর ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে জটিলতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়া এক বিবৃতিতে মার্কিন এই অবরোধকে জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করেছে। বিবৃতিতে বলা হয়, এই কারণেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে গেছে। এখন থেকে এই কৌশলগত নৌপথটি সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে থাকবে। ইরান স্পষ্ট করে জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বন্দরমুখী এবং ইরান থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো চলাচলের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে না দেবে, ততক্ষণ এই কড়াকড়ি বজায় থাকবে। এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরান উভয় পক্ষ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার কথা বলেছিল। তবে ট্রাম্প জানিয়েছিলেন, পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরানের উপর মার্কিন অবরোধ পুরোদমে কার্যকর থাকবে। ট্রাম্পের এমন অনড় অবস্থানের কারণেই পাল্টা সিদ্ধান্ত নিল তেহরান। এদিকে পেজেশকিয়ান সরকার জানিয়েছে, ইরান শান্তি চায়, পরমাণু অস্ত্র অর্জনের কোনো ইচ্ছে নেই। ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে তেহরানের সঙ্গে ওয়াশিংটন কাজ করবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান। তবে ট্রাম্পের এই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের মাটির মতোই পবিত্র, কোনো অবস্থাতেই তা কোথাও স্থানান্তর করা হবে না। অন্যদিকে হরমুজ প্রণালী সচল রাখতে অন্তত 40টি দেশ নিয়ে বৈঠক করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। শান্তিপূর্ণ ও প্রতিরক্ষামূলক এই পদক্ষেপে অন্তত 20টি দেশ সহযোগিতা করতে আগ্রহী বলেও জানায় দেশ দুটির প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণাকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বাগত জানিয়েছিলেন। এদিকে বেশ কয়েকদিন ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে সোমবার আবারও দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ইরানি কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল রোববারই পাকিস্তানে পৌঁছাবে এবং সোমবার আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র। এর আগে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফির নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও সেখানে কোনো অগ্রগতি হয়নি। পরে পাকিস্তানের মধ্যস্থতায় আবারও আলোচনায় বসতে সম্মত হয় দুই দেশ। পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার থেকে দুই পক্ষকে
আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়। বর্তমানে দুই দেশের মধ্যে 14 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকায় নতুন করে সংলাপের সুযোগ তৈরি হয়েছে। আসন্ন বৈঠককে ঘিরে ইসলামাবাদ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানি নিয়ে তীব্র জনরোষের মুখে শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমারা জয়াকুবডি পদত্যাগ করেছেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের সচিব উদয়াঙ্গা হোমাপালাও পদত্যাগ করেছেন। শুক্রবার দেশটির প্রেসিডেন্টের গণমাধ্যমের দপ্তরে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, নিম্নমানের কয়লা আমদানির অভিযোগে তদন্তের পথ সুগম করতে মন্ত্রী পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। এদিকে প্রেসিডেন্ট দিসানায়েক 2009 সাল থেকে এ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য হওয়া সব কয়লা আমদানির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। ভারতের তামিলনাড়ুর কোয়াম্বাটোর জেলার তালপাড়াই পাহাড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন পর্যটক। শুক্রবার কেরালা থেকে আসা একটি পর্যটকবাহী ভ্যান পাহাড়ি রাস্তার একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। পুলিশ সূত্র জানা গেছে, কেরালার মালাপুরাম জেলা থেকে আসা 13 জন যাত্রী নিয়ে ভ্যানটি ভালপাড়াই পোলাচি পাহাড়ি রাস্তা অতিক্রমকালে এই দুর্ঘটনা ঘটে। আবারও ফিরছি দেশের খবরে। চট্টগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিটি কর্পোরেশন আয়োজিত 19 দিনব্যাপী স্বাধীনতার বইমেলা আজ শেষ হয়েছে। স্থানীয় জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে বইমেলার সমাপনী অনুষ্ঠানে 13 জন গুণী ব্যক্তি ও 3টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে স্বাধীনতা স্মারক সম্মাননা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, কোনো মতাদর্শের ভিত্তিতে নয়, কর্মপ্রতিভা মূল্যায়ন করে বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদের সম্মানিত করা হয়েছে। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইসি মোহাম্মদ মনিরুজ্জামান, সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম নসরুল কাদের, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান রাখেন। এছাড়া অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এবারে যাচ্ছি আবহাওয়ার খবরে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 30 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 14 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 1টা 35 মিনিটে, জোয়ার সকাল 8টা 20 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 1টা 55 মিনিটে এবং জোয়ার রাত 8টা